নমস্কার, শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান হ্যালো ডাক্তারবাবু। আপনারা জানেন আমরা তো বিভিন্ন বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠানে আলোচনা করি। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব আমাদের অনেকের মধ্যেই এটা একটা খুব কমন প্রবলেম বলা যেতে পারে। একটা সময় পর্যন্ত মনে করা হতো যে বয়স বাড়ার সাথে সাথে হয়তো এই ধরনের সমস্যার সম্মুখীন আমাদের হতে হবে, কিন্তু এখন তা নয়। অল্প বয়সীদের মধ্যেও দেখা যাচ্ছে এই সমস্যা, গাঁটে ব্যথা। অর্থাৎ এই সমস্যা থেকে কিভাবে আমরা প্রতিকার পেতে পারি এবং ঠিক কোন সময় চিকিৎসকের পরামর্শ দরকার সেই সমস্ত কিছু জানতেই আমাদের আজকের অনুষ্ঠান। আজকের বিষয় গাঁটে ব্যথা এবং তার প্রতিকার। আর এই বিষয় নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশেষজ্ঞরা। আমার সঙ্গে রয়েছেন ডক্টর আনন্দ কিশোর পাল, প্রফেসর, ফর্মার হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ অর্থোপেডিক্স, SSKM হসপিটাল। ডক্টর পাল, আপনাকে স্বাগত জানাই, নমস্কার। এবং একই সঙ্গে রয়েছেন ডক্টর আনন্দ মণ্ডল, টেলিফোন নাম্বার ফোন করতে পারেন, তবে অবশ্যই টেলিভিশনের ভলিউম মিউট করে নেবেন এবং সরাসরি এই অনুষ্ঠান আপনারা ইউটিউবেও দেখতে পাবেন। ডক্টর পাল, আপনাকে দিয়ে শুরু করতে চাইবো যে গাঁটে ব্যথা বা জয়েন্ট পেন এটা আমরা শুনে আসি, কিন্তু কি হয়, মানে সমস্যাটা ঠিক কি হয়, এটা দিয়ে যদি শুরু করি আজকের অনুষ্ঠান। তো নমস্কার। তো এটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এবং আজকে যে খুব আমাদের যে দৈনন্দিন জীবনের সঙ্গে একটা ওতপ্রোতভাবে জড়িত। এবং দেখা যাচ্ছে যে আগেকার, আপনি যেটা বললেন এটা খুবই সত্যি কথা, যে আগেকার দিনের মানুষে আমাদের যে বাবা, কাকা, দাদু, দিদা, তাদের মধ্যে অর্থাৎ বয়স্ক ব্যক্তিদের মধ্যে দেখা যেত বিভিন্ন অস্থিসন্ধিতে ব্যথা, যাতে চলতি কথায় বলা হয় গাঁটে বাত। তো এই ধরনের কথাগুলো অ্যাকচুয়ালি আমরা যখন এখানে এলাম তখন আমরা এই সায়েন্সে আসার পরে, সায়েন্স মেডিকেল সায়েন্সে আসার পরে সে ব্যাপারটা, এই জিনিসটা কি, সেটা জিনিসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে বাত। কথাটার অর্থ হলো যে কোনো অস্থিসন্ধিতে বা যে কোনো জায়গাতে যদি ব্যথা তো অনেক দিন ধরে থাকে, অনেক দিন বলতে কতদিন, অ্যাটলিস্ট 3 মাস। কোনো জায়গার ব্যথা যদি 3 মাস থাকে তখন তাকে আমরা বাত হিসেবে আমরা বলি একটা। অথবা যদি সারা শরীরের বিভিন্ন অঙ্গের বিভিন্ন জায়গাতে যদি ব্যথা হয়, অর্থাৎ কোনো এই যে ব্যথাটা যদি 3টে বা 4টে অথবা তার বেশি কোনো গাঁটে ব্যথা হয়, তখন তাকে বলা হয় এটা বাতের ব্যাপার আছে। তো এই জন্য কোন কোন জায়গায় ব্যথা হয় তাহলে আমরা যেটা বলি, একটা হচ্ছে ঘাড়ে, খুব আমরা দেখছি ঘাড়ে, আমাদের পিঠের অর্থাৎ স্পাইনের পিঠের পিছন দিকে যে গ্রন্থিগুলি রয়েছে সেইগুলোতে হয়, এবং সব থেকে আমাদের কমন হচ্ছে হাঁটুতে বাত, যেটা আমরা হাঁটুতে ব্যথা অথবা কোমরে ব্যথা, এই ধরনের সমস্যাগুলো নিয়ে আমরা প্রতিনিয়ত আমরা দেখছি পেশেন্টরা আমাদের কাছে আসছেন। ডক্টর মণ্ডল, এই জায়গা থেকে জিজ্ঞাসা করব যে শরীরের যে অংশগুলোতে মূলত এই সমস্যা হয়, যেটা ডক্টর পাল এক্ষুনি মেনশন করলেন, কারণ কি, এবং মূলত এই 2 বছর যেহেতু আমাদের লাইফস্টাইলটাও অনেকটা বদলে গেছে, একেবারে ঘরবন্দি দশা, এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখে এসেছি বেশ কয়েক বছর ধরে আমাদের কাজের জায়গাটাও বদলে গেছে, কারণ এক জায়গায় বসে বেশিরভাগ মানুষকে কাজ করতে হচ্ছে। সেখান থেকেই কি এই সমস্যাগুলো বাড়ছে? দেখুন, এই যে গাঁটে ব্যথা বা জয়েন্ট পেন, এই যে কথাটা, এটা জয়েন্ট পেনের আসলে অনেক কারণ। যেমন একটা কারণ হচ্ছে যে বয়স বাড়ার সাথে সাথে আমাদের জয়েন্টের যে কার্টিলেজ আছে সেই কার্টিলেজগুলো ক্ষয় হয়ে যায়। ক্ষয় হয়ে যাওয়ার জন্য এক ধরনের গাঁটের ব্যথা শুরু হয়, যেটাকে আমরা ইংরেজিতে বলি অস্টিও আর্থ্রাইটিস, কিন্তু বাংলাতে এর আলাদা টার্ম নেই, গাঁটে ব্যথা বা বাতের ব্যথাই বলা হয়। আবার আরেক ধরনের ব্যথা হয় যেখানে অনেকগুলো জয়েন্টে একসাথে ব্যথা শুরু হয়, তা সেগুলো ফুলে যায়, অনেক সময় বেঁকে যায়। হ্যাঁ, সেগুলো একটা জেনেটিক ডিজিজ, সাধারণত আমরা বলি রিউমাটয়েড আর্থ্রাইটিস। তো এইগুলোর ক্ষেত্রে দেখা যায় যে জয়েন্টের ভিতরে যে কাভারিং আছে, সাইনোভিয়াল কাভারিং, সেই কাভারিং সেগুলো ফুলে উঠে ধীরে ধীরে জয়েন্টের যে আর্টিকুলার কার্টিলেজ আছে সেটাকে নষ্ট করে ফেলে। তো সেটা এক ধরনের বাত। আরও অনেক ধরনের বাত আছে, যেমন আমরা ইউরিক অ্যাসিড বেড়ে যায়, অনেক লোক বলে যে ইউরিক অ্যাসিড বেড়ে গেছে, তো গাউটি আর্থ্রাইটিস, গাউট হয়, সেই গাউটের জন্য কিন্তু গাঁটে ব্যথা হতে পারে। সেগুলোর ক্ষেত্রে সাধারণত হঠাৎ করে ব্যথা শুরু হয়, জয়েন্ট লাল হয়ে যায়। তো সাধারণত পায়ের যে বুড়ো আঙুলের জয়েন্ট, সেটাতে ইউরিক অ্যাসিডের ব্যথা। বেশিরভাগ ক্ষেত্রে যে কমপ্লেইন নিয়ে পেশেন্টরা যান যে ঘুম থেকে ওঠার পর হয়তো পা রাখতে সমস্যা হচ্ছে, হাঁটতে অসুবিধা হচ্ছে, এইগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত রিউমাটয়েড আর্থ্রাইটিসে দেখা যায় যে আর্লি মর্নিং জয়েন্ট পেইন এবং স্টিফনেস বেশি হয়। কিন্তু আবার এই যে পায়ের ব্যথা যেটা আপনি বলছেন, সেটা অনেক সময় আমাদের দেখা যায় যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সির ফলে অস্টিওপোরোসিস, লোকাল অস্টিওপোরোসিস হচ্ছে, তার জন্য কিন্তু পায়ের ব্যথা সকালবেলা হাঁটতে গেলেও অসুবিধা হয়।
আচ্ছা, তো এবারে একটা আমি অ্যাড করতে চাই, যেটা আপনি এক্ষুনি বললেন, যেটা হচ্ছে পোস্ট কোভিড এরা। অর্থাৎ আমরা গত 2টি বছর ধরে অনেক মানুষ এখন হোম বাউন্ড হয়ে আছেন, তারা বাড়িতে বসে কাজ করছেন, এবং তার থেকে দেখা যাচ্ছে তাদের বিভিন্ন জায়গায় এই ধরনের ব্যথাগুলো নিয়ে আসছেন। এবং যাদের কোভিড ইনফেকশন হচ্ছে, ইনফেকশন হওয়ার পরেও অনেক পেশেন্ট আমাদের কাছে আসছেন তারা সারা শরীরের ব্যথা নিয়ে। এই দুটো জায়গার মধ্যে আমি একটা আমি বলবো আপনাদের মনোসংযোগ করতে। তার মধ্যে একটি ব্যাপার হলো যে ভাইরাল ইনফেকশনের পরে আমাদের যে ভাইরেমিয়া হচ্ছে, সারা শরীরের ভাইরাসটা ঘুরছে, তাতে যে ইনফ্লামেশন হচ্ছে, সেই ইনফ্লামেশন থেকে একটা পোস্ট ভাইরাল একটা পলিআর্থ্রালজিয়া বলে একটা সিনড্রোম দেখা দিচ্ছে, যেটা সত্যিকারেই আমাদের বিভিন্ন জায়গায় গাঁটে একটা অসুখ, যেটা একটা নতুন অসুখ বলে আমরা ভাবছি। এবং তার বিভিন্ন রকম তার চিকিৎসা, সমস্ত রকমের আর্থ্রাইটিসের যত রকমের ট্রিটমেন্ট, যত রকমের ইনভেস্টিগেশন আছে, সব রকম ইনভেস্টিগেশনে সব কিছুতেই নেগেটিভ আসছে, অথচ তার সারা শরীরে ব্যথা। এবং এটার জন্য তার জন্য স্পেসিফিক মেডিকেশন, আমরা অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেডিকেশন যেগুলো আছে সেইগুলো দিচ্ছি। এবং আমি এটা কি টাইমিং একটা নির্দিষ্ট সময় পর কমে যেতে পারে নাকি এটা লাইফ? এটা অনেক সময় দেখা গেছে এটা সেলফ লিমিটিং, কিছুদিন যাওয়ার পর হয়তো এমনিই কমে যাচ্ছে, অথচ আবার কিছুক্ষণ কারুর ক্ষেত্রে দেখা যাচ্ছে কয়েক মাস অবধি থাকতে পারে। আমার একজন পেশেন্টের কাছে আমি জানি প্রায় 8-9 মাস ধরে তারা এই ধরনের সমস্যায় ঢুকেছে। তো আমি আমার দর্শক মণ্ডলীকে বলবো, যারা পোস্ট কোভিড ইনফেকশন হওয়ার পরে তাদের এই বিভিন্ন জায়গায় বিভিন্ন গাঁটে ব্যথা নিয়ে তাদের ভুগছেন, তারা কিন্তু অবিলম্বে হাসপাতালে ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ করুন। আরও একটি ব্যাপার হলো, যাদের এই ধরনের অসুখ হচ্ছে না কিন্তু একটা তাদের এই যে দৈনন্দিন বিভিন্ন লাইফস্টাইল, তাদের যে দৈনন্দিন যে বিভিন্ন রকমভাবে তারা জীবনযাপন করেছে বাড়ির মধ্যে, তাদের কিছু অভ্যাসও কিন্তু এই গাঁটে ব্যথার জন্য দায়ী। তার মধ্যে আমি একটা ইম্পর্ট্যান্ট কথা বলবো, যারা বসে কাজ করেন তাদের অনেক সময় কোমরে ব্যথা হচ্ছে, ঘাড়ে ব্যথা হচ্ছে। আর আরেকটা জিনিস হচ্ছে, যারা আমাদের পরবর্তী প্রজন্ম, তারা ভীষণভাবে টেকনোস্যাভি, এবং তারা কি করছে সবসময় টেক্সট করছে, যে কারণে এখন একটা আমাদের ইংরাজি ডিকশনারিতে একটা নতুন ওয়ার্ড অ্যাড হয়েছে, যেটাকে বলে টেক্সট নেক। কন্টিনিউয়াসলি টেক্সট করার জন্য ঘাড়টা যে নিচু করে থাকতে হচ্ছে, তার ফলে ঘাড়ের এই পিছন দিকের যে মাসলটাকে অত্যধিক কাজ করতে হচ্ছে যাতে ঘাড়টাকে সোজা রাখার জন্য। আমাদের সিদ্ধান্তটা কিন্তু একটা ল্যাম্প পোস্টের মতো, যার দুদিকে দুটো তার যদি সমানভাবে টান থাকে তবেই ল্যাম্প পোস্টটা সোজা থাকতে পারে। সিমিলারলি আমাদের যে স্পাইনাল কর্ড, স্পাইন সিস্টেম, তার সামনের দিকে পেটের মাসল আর পিছন দিকে পিঠের মাসল, এই দুটো যদি সমানভাবে শক্তিশালী থাকে তাহলেই কেবলমাত্র সেটা সোজা থাকতে পারে। আমি আসবো আলোচনা থেকে, তার আগে একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন। এবং দুই ডাক্তারকে নমস্কার। নমস্কার। আমি হুগলি জেলার ভান্ডারঘাটি থেকে স্বপন কুমার আড্ড বলছি। ম্যাডাম, আমার যে সমস্যাটা বেশ কিছুদিন মাস চলবে, এই সমস্যাটা হচ্ছে হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত রাতের বেলা যখন শুতে যাই তখন প্রচন্ড ভাবে চিবায়, কামড়ায়, প্রচন্ড পায় দুটো পা। আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর যখন উঠি, খাট থেকে যখন নামি, তখন ওই দুটো পায়ের গোড়ালিতে এত ব্যথা হয় না, মানে ওই খাটের হ্যান্ডেল ধরে তবে হাঁটাচলা করতে হয়। তারপরে ধরুন কিছুক্ষণ পরে যখন একটু এপাশ এদিক ওদিক করি তখন ওই ব্যথাটা কমে যায়, কিন্তু পায়ের হাঁটু থেকে পায়ের তলা পর্যন্ত প্রচন্ড সবসময় কামড়ায়। যখন রাত্রে ঘুমাই তখনও পর্যন্ত প্রচন্ড কামড়ায়। মানে এটা প্রায় হয়েছে ধরুন আজ থেকে মাস 6-7 আগে। আর একটা সমস্যা হচ্ছে যে এই যে পিঠে থেকে, মানে আমার যেখানে ওই স্পাইনাল কর্ড আছে, পিঠ থেকে এই জায়গাটা সবসময় চাপ হয়ে রয়েছে এবং এটার জন্য প্রচন্ড কষ্ট পাচ্ছি। আপনি শুনতে থাকুন, আপনি শুনতে থাকুন। সেটা হচ্ছে হাঁটুর ব্যথা, ডক্টর মন্ডল। হাঁটু থেকে পা পর্যন্ত প্রচন্ড কষ্ট। অ্যাকচুয়ালি আপনি যেটা বললেন না, আপনার বয়স কত? হ্যাঁ, আর সম্ভবত হাঁটু থেকে পা অবধি যে ব্যথা হচ্ছে, সেই ব্যথাটার কারণ সম্ভবত অস্টিওআর্থ্রাইটিস আপনার ডেভেলপ করছে, সেটাই হবে আপনার ব্যথার কারণ। 60 বছর হয়ে গেছে ওনার বয়স। 60 বছর হয়ে গেলে তো ওনার অস্টিওআর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনাই বেশি। আর পায়ের পাতাতে যেটা বলছেন যে ঘুম থেকে ওঠার পরেই ব্যথা হয় পায়ের গোড়ালির নিচে, সেটার কারণ প্লান্টার ফাসাইটিস বলে একটা সমস্যা হয়, যাতে দেখা যায় যে অনেক সময় আমাদের পায়ের পাতাতে যে প্লান্টার ফাসা থাকে, নরম ফাসা থাকে, সেটা স্টিফ হয়ে যায়। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে ক্যালকেনিয়াম থেকে একটা হাড়ের অংশ বেড়ে যায়। তো সম্ভবত এই দুটো কারণে ওনার সমস্যা হচ্ছে, একটা অস্টিওআর্থ্রাইটিস নি, আর একটা হচ্ছে প্লান্টার ফাসাইটিস অফ দ্য হিল।
আরও একটা কারণে হতে পারে, সেটা হচ্ছে ওনার অনেকে মানুষ সারাদিন হাঁটাচলা করে, প্রচুর জল কম খায়, তাতে ডিহাইড্রেশন হয়। ডিহাইড্রেশন তার সঙ্গে এটা সারাদিন যে বলছে রাতে ব্যথাটা বেশি হচ্ছে, সেই ডিহাইড্রেশনটা থেকে মানুষের মাসেল ক্র্যাম্প হয়, তার থেকে একটা হতে পারে। আর সারা শরীরে সারাদিন ধরে ঘামের সঙ্গে আমাদের জলটা বেরিয়ে যায়, জল এবং সোডিয়াম অর্থাৎ লবণটা বেরিয়ে যায়, যে কারণে মাসেল ক্র্যাম্প হতে পারে, সেটা একটা কারণে এটা ওনার ব্যথা হতে পারে। আরেকটা হচ্ছে যে অনেকক্ষণ ধরে গরমে কাজ করতে করতে আমাদের পেশির মধ্যে ল্যাকটিক অ্যাসিড জমা হয়, সেটাও একটা কারণ, একটা ওনার ব্যথা হতে পারে। তাই এটার প্রতিকার হচ্ছে প্রচুর পরিমাণে জল খাওয়া, এবং যেটা শুধু জল না খেতে আপনাকে ডাবের জল খেতে পারেন, নুন চিনি লেবু শরবত করে খেতে পারেন। আর আরেকটা ডক্টর মন্ডল যেটা বললেন, ফ্লুইড ইনটেক অন্তত 2.5 থেকে 3 লিটার জল খাওয়া উচিত, তার মধ্যে অন্তত 1 লিটার কিন্তু নুন চিনি লেবুর শরবত, অর্থাৎ যাতে সোডিয়ামের নুনের পরিমাণ লবণের পরিমাণটা ভালো থাকে। এক্সেপ্ট যাদের শরীরে হাড়ের প্রেশার ব্লাড প্রেশার বেশি আছে, ব্লাড প্রেশার বেশি, তারা কিন্তু এটা করবেন না। আর এছাড়া অন্যান্য মানুষ যাদের ব্লাড প্রেশার নর্মাল আছে তারা কিন্তু এটা করতে পারেন। আরও একটা ডক্টর মন্ডল যেটা খুব একটা ইম্পর্টেন্ট কথা বললেন, অস্টিওপোরোসিস, একটু আগে যেটা বলছিলেন, ওনার যদি এই যে বয়স্ক মানুষ যাদের অস্টিওপোরোসিস থাকে, ভিটামিন ডি এর পরিমাণ কম থাকে, তাদেরও কিন্তু এই ধরনের সমস্যা হয়। আর যেটা উনি বললেন যে হিল পেন, সেটার জন্য নরম চটি পরা উচিত, নরম খালি পায়ে হাঁটার পরিবর্তে নরম চটি পরা উচিত। অর্থাৎ আপনার প্রশ্নের উত্তর আশা করি আপনি পেয়ে গেছেন। ডক্টর মন্ডল, এই জায়গা থেকে যেহেতু আমরা গাঁটের ব্যথা নিয়ে আলোচনা করছি, এবং যেটা শুরুতেই বললাম এবং ডক্টর পালও যেটা বললেন যে সত্যি এখন আর কোথাও গিয়ে বয়স্ক মানুষদের ক্ষেত্রে হবে এমন নয়, তো কাদের মধ্যে মূলত এই সমস্যাটা আপনারা বেশি দেখছেন, কোন এজ গ্রুপের মধ্যে? অ্যাকচুয়ালি বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে গাঁটের ব্যথা নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে আফটার 40, এবং বিশেষ করে মহিলাদের ক্ষেত্রেও অনেক বেশি দেখা যায় যে মানে মেল রেট চাইতে ফিমেল রেশিও বেশি, এবং অনেক ক্ষেত্রে যাদের দেখা যায় যে ওভারওয়েট আছে, ওজন বেশি, শরীরে ওজন বেশি, তাদের ক্ষেত্রে গাঁটের ব্যথার সম্ভাবনাটা বেশি থাকে। আর রিমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রেও দেখা যায় যে ফিমেল পেশেন্টের রিমাটয়েড আর্থ্রাইটিসও বেশি হয়, যেটা আমাদের ক্ষেত্রে আমরা জেনেটিক ডিজিজের কারণে যে আর্থ্রাইটিসের কথা বলছি, সেখানে ফিমেল পেশেন্টদের সংখ্যাই বেশি হয়। আচ্ছা ডক্টর পাল, যেরকম আপনি বললেন যে ঘাড়, কোমর বা হাঁটুতে এই সমস্যা হতে থাকে, এছাড়াও তো অনেক ছোট ছোট গাঁট রয়েছে, মূলত কোথায় কোথায় এই ধরনের সমস্যা বেশি সম্মুখীন হতে হয়? এটা হচ্ছে আমরা একটু আগে যেটা বললেন, বয়সজনিত কারণে যে ব্যথাগুলো হয় সেটা হচ্ছে লার্জ জয়েন্টে হয়, অর্থাৎ যেটা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে হাঁটুতে যেটা বললেন। কী করে বুঝবেন হাঁটুতে ব্যথাটা হচ্ছে? আমি একটা সহজ টিপস দিচ্ছি, যে সকল আমাদের দর্শক মণ্ডলী এটা ইউজ করতে পারেন। অনেকক্ষণ ধরে বসার পরে যদি ওঠার সময় হাঁটুটাকে ধরে উঠতে হয়, অর্থাৎ ঠিক অনেকক্ষণ বসে থাকার পরে কোনো ব্যথা নেই, যেই উঠতে গেলেন হঠাৎ হাঁটুতে ব্যথা হলো, অর্থাৎ কিছু একটা ধরে চেয়ার থেকে উঠতে হচ্ছে, এরকম যদি সমস্যা হয় তাহলে কিন্তু সতর্ক হন, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়া যেটা বললেন ছোট ছোট গাঁটে যে ব্যথাগুলো হয়, সেটা কিন্তু তার প্রথম আমাদের ভাবতে হবে যে কোনো রোগ হচ্ছে কিনা, যে ডক্টর মন্ডল এক্ষুনি বললেন, সেটা হচ্ছে রিম্যাটয়েড আর্থ্রাইটিস। আমরা বলি কি ইয়াং অ্যাডাল্ট ফিমেল, অর্থাৎ কম বয়স্ক আমাদের যে ভদ্রমহিলা যারা আছেন, মা বোনেরা আছেন, অর্থাৎ 20 থেকে 40 বছর বয়সের, তাদের যদি এরকম ছোট ছোট গাঁটে ব্যথা হয় একদম সিমেট্রিক্যালি, সকালবেলা ঘুম থেকে উঠলে ব্যথা হচ্ছে এবং ব্যথার কাজ মনে হচ্ছে যেন কাজ করতে পারছে না, আটকে যাচ্ছে হাতগুলো, যেটাকে বলি মর্নিং স্টিফনেস, এবং এই আটকে যাওয়ার ব্যাপারটা, কাজ করতে না পারার ঘটনাটা যদি 1 ঘন্টার বেশি পারসিস্ট করে, এই ধরনের, তাহলে কিন্তু সতর্ক হবেন, সেটা হচ্ছে রিম্যাটয়েড আর্থ্রাইটিসের লক্ষণ। আরও একটা যেটা আমাদের ইয়াং অ্যাডাল্ট মেল যারা বলছি, যাদের পূর্ণবয়স্ক পুরুষ মানুষ, তাদের যদি পায়ের পাতাতে বুড়াঙ্গুলের কাছে ব্যথা হয় তাহলে, এবং একটু আগে যে একজন দর্শক মণ্ডলী ফোন করলেন যে গোড়ালিতে ব্যথা হচ্ছে, অথবা যে পায়ের বুড়াঙ্গুলের গাঁটে যদি ব্যথা হয়, তাহলে কিন্তু ইউরিক অ্যাসিড বাড়ার একটা সম্ভাবনা আছে, এই দুটো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা ডক্টর মন্ডল, এই জায়গা থেকে এই যে অল্প বয়সীদের মধ্যেও এই প্রবণতা বাড়ছে, এই ধরনের সমস্যা আসছে, এটার কি কারণ বলে আপনারা মনে করছেন? অ্যাকচুয়ালি অল্প বয়সীদের মধ্যেও যে এখন জয়েন্ট পেন বা গাঁটে ব্যথা বাড়ছে, তার প্রধানত এখন কারণ হতে পারে যেটা, যে আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়েছে আগের চাইতে। আমাদের লাইফস্টাইল অনেক বেশি এখন সিডেন্টারি হয়েছে। আগে যেরকম আমরা অনেক বেশি অ্যাক্টিভ ছিলাম, হ্যাঁ, কাজকর্মের মধ্যে অনেক বেশি ইনভলভ ছিল, এখন কাজকর্মের ধরনও অনেক চেঞ্জ হয়ে গেছে। যেমন ধরুন আমরা লাস্ট 2 ইয়ার্স 3 ইয়ার্স ধরে আমরা ঘরের মধ্যেই বসে আছি, এবং সেক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোম করছি আমরা, যে আর বাইরে বেরোতে হচ্ছে না। আর তাছাড়া কোভিড টাইমে খেলাধুলা এগুলোও তো বন্ধই ছিল, আউটডোর গেমস পুরো বন্ধ ছিল। হ্যাঁ, সেই সব কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে অল্প বয়সীদের ক্ষেত্রেও এই জয়েন্ট পেন বা গাঁটের ব্যথার
সম্ভাবনা বেড়ে যাচ্ছে। আচ্ছা, না শুধু কোভিড কেন, কোভিড ছাড়াও আমাদের পরবর্তী প্রজন্ম কতজন ফুটবল খেলেছে। এখন তো ফুটবল তাদের পড়াশোনার এতটাই প্রেশার, তারা আউটডোর গেমস প্রায় ভুলিয়ে যেতে বসেছে। সেটা একটা বড় কারণ। এটা একটা বড় কারণ। আরও একটা কারণ হচ্ছে আমি যেটা বলবো ফাস্ট ফুড এবং জাঙ্ক ফুড। এই ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এবং তার সঙ্গে যে আমরা কোল্ড ড্রিঙ্কস যেটা খাই, ফাস্ট ফুড জাঙ্ক ফুডের মধ্যে প্রচুর ক্যালসিয়াম আছে। এবং ক্যালসিয়াম যে আমাদের যে চিজ খাই বা চিজ দিয়ে অনেক খাবার পাওয়া যায়, চিজের মধ্যে প্রচুর ক্যালসিয়াম আছে, কিন্তু তার সঙ্গে যে ঠান্ডা জিনিসটা আমরা খাচ্ছি সেটা সমস্যা হচ্ছে। আমি আসবো আপনার কাছে, একজন দর্শক রয়েছেন, তার প্রশ্নটা নিয়ে নিই। হ্যালো হ্যালো, হ্যালো। নমস্কার, বলুন। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলুন, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আমি ভুবনেশ্বর থেকে বলছি, আমার নাম হচ্ছে শিপ্রা দত্ত। ওকে, তো আমার না একটা 3 মাস থেকে, জানুয়ারি মাস থেকে আমার হচ্ছে ব্যথাটা একটু অন্য তো কারণে হয়েছিল। ঠিক আছে, ব্যথাটা হচ্ছে আমার প্রথমে হচ্ছে বাঁদিকে যে হিপটা আছে না, হিপের উপরটাতে লেফট সাইডে ব্যথাটা হয়েছিল। পাহাড়ে চলেছিলাম এন্ড হচ্ছে বাস জার্নি ছিল, দুটো ঘটনা হয়েছিল। তো প্রথমে ব্যথা আমি ডাক্তারবাবু দেখিয়েছিলাম, ডাক্তারবাবু আমাকে 15 দিনের একটা ক্যালসিয়াম কয়েন দিয়েছিলেন আর 7 দিনের একটা ওষুধ দিয়েছিলেন। আমার ওষুধের নামটা মনে নেই। আমি যদি ওষুধটা খেয়েছিলাম ততদিন কিন্তু আমি ঠিক ছিলাম। আমার কিন্তু লেফট সাইডে ব্যথাটা হচ্ছে, রাইট সাইডে ভিতরে কিন্তু কোনো ব্যথা ছিল না। তারপরে ঠিক হয়ে গেছিল, কিন্তু তারপরে 7-10 দিন পর থেকে আবার কিন্তু ব্যথাটা, জানুয়ারি মাসে আজকে মার্চ এন্ডিং, আমার কিন্তু ব্যথাটা 3 দিন আমি ব্যথা থেকেই যাচ্ছে। এবং আমি কিন্তু খুব 7 বছর ধরে যোগা প্রাণায়ামের মধ্যে থাকি। যেদিন আমি যোগাটা বেশি করছি, আমাকে তারপরে ডাক্তার জানান, ডাক্তারবাবু আমাকে বললেন আপনি ফরওয়ার্ড বেন্ডিং কিছু করবেন না, আমাকে কিছু আসন দেখিয়ে দিয়েছিলেন। আপনার বয়সটা জানাবেন। বয়স আমার 52, আমার ওজন হচ্ছে 56 আমার ওজন। আপনি শুনতে থাকুন। কিন্তু তারপরে ব্যথাটা আমাকে জাস্ট মেরুদণ্ডের লাস্ট ককসিক্সের মধ্যে জায়গাটা কেটে যাচ্ছে, কিন্তু আচ্ছা, ডক্টর ব্যথাটা কিন্তু কেটে যাচ্ছে। এটা কিসের ব্যথা? তো এটা উনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে ওনার বাঁদিকের একটা ব্যথা হচ্ছে, সেটা সামনের দিকে হতে পারে, পিছন দিকে হতে পারে। আপনি আর বিশেষে একটা যেটা বললেন ককসিক্সের কাছে ব্যথা হচ্ছে, সেটা যদি হয়ে থাকে তার মানে সেটাকে আমরা বলি কক্সিডাইনিয়া। এবং এটার সঙ্গে একটা ডিজেনারেটিভ কন্ডিশন জড়িত, অথবা কোনো সময় হয়তো পড়ে গেছিলেন, বা ওনার বডি ওয়েট যদি খুব বেশি থাকে, অনেকক্ষণ এক জায়গায় বসে থাকার জন্য আমাদের কক্সিক্সে ওখানে একটা ইনজুরি হয়, তার জন্য হতে পারে। সেটাকে বলে কক্সিডাইনিয়া। এই কক্সিডাইনিয়ার ট্রিটমেন্ট আছে। এটার জন্য প্রাথমিকভাবে আমাদের কিছু ফিজিওথেরাপি আমরা করি, ফিজিওথেরাপি ডাক্তারদের কাছে পাঠাই। এটা উনি যেটা বললেন শুধু ওষুধ খাচ্ছেন, ওষুধ খেয়ে কমে গেছে আবার হবে। আমি প্রথম কথা সবাইকে বলে দিই, এই হাড়ের যে সমস্ত আমাদের হাড়ের অসুখ রয়েছে, বেশিরভাগ অসুখই কিন্তু ওষুধে সারে না। এটা কিন্তু ভালোভাবে সকলে শুনে নিন, ওষুধে সারে না। তার জন্য আমাদের কিছু ফিজিওথেরাপি করতে হবে। একটু আগে যেটা বলে আমরা কায়িক পরিশ্রম করি না, আমরা সিডেন্টারি হয়ে গেছি, অর্থাৎ এটা হচ্ছে একটা মেন কারণ। মাসেলগুলো আমাদের উইক থাকার জন্য হাড়ের উপর অত্যধিক প্রেশার পড়ছে, এবং এটা থেকেই কিন্তু এই সমস্ত আমাদের রোগ শুরু হয়। কাজেই শুধু ওষুধের উপর ভরসা করবেন না। এই কক্সিডাইনিয়া যদি হয়ে থাকে তার জন্য স্পেসিফিক ফিজিওথেরাপি আছে, সেগুলো করা উচিত। স্পেসিফিক এক্সারসাইজ আছে। তাতে প্রাথমিকভাবে না কমলে কিন্তু একটা লোকাল ইনজেকশন বা একটা ব্যাপার আছে, সেই ইনজেকশন দিলে পরে ব্যথা অনেক কমে যায়। তার সঙ্গে ওনাকে দেখতে হবে যে ওনার কুঁচকির কাছে যে বলছেন ব্যথা, তাতে ওনার হিপ জয়েন্টে অস্টিওআর্থ্রোসিস হচ্ছে কিনা স্পেসিফিক ইনভেস্টিগেশন করতে হবে। আর এই ব্যথাটাই কোমর থেকে আসতে পারে, তার জন্য কোমরের জন্য পরীক্ষা করতে হবে, এবং তার জন্য দেখে নিয়ে সেই অনুযায়ী চিকিৎসা করলে উনি সম্পূর্ণ সেরে যাবেন। অর্থাৎ মানে একটা বিষয় স্পষ্ট, সমস্যা যখন দেখা দিয়েছে তখন বসে না থেকে সেটাকে আরো বেশি না বাড়িয়ে চিকিৎসকের পরামর্শ এক্ষুনি নিন। ডক্টর মণ্ডল, সে জায়গা থেকে বিভিন্ন রকম অসুখ থেকেও তো হঠাৎ করে এই ধরনের গাঁটে ব্যথা শুরু হতে পারে, সেটা যদি একটু বলেন। এক্স্যাক্টলি, বিভিন্ন রকমের অসুখ থেকেও যেমন গাঁটে ব্যথা শুরু হতে পারে। কেননা একটু আগেই ডক্টর পাল বলছিলেন যে আমাদের বিভিন্ন রকমের ভাইরাল ইনফেকশনের পর থেকে অনেক সময় গাঁটে গাঁটে ব্যথা শুরু হয়েছে, যেমন চিকেনগুনিয়া তো এরকম কিছুদিন ভাইরাল ফিভার থাকার পরে দেখা যায় যে একদম ক্রনিক কয়েক মাস ধরে তার গাঁটে ব্যথা চলতে থাকে। তাছাড়া ধরুন আদার্স যেরকম কারণে, যেসব রোগের কারণে গাঁটে ব্যথা হয়, যেমন একটা হচ্ছে যে গাউটের কারণে গাঁটে ব্যথা হয়। তাছাড়া আমরা জানি যে সোরিয়াসিস যাদের থাকে, একটা স্কিন ডিজিজ, যেখানে সোরিয়াসিস থাকে তাদের ক্ষেত্রে সোরিয়াটিক আর্থোপ্যাথি বা সোরিয়াসিসের জন্যে গাঁটে ব্যথা হয়। আর অনেক সময় আরেকটা বড় গাঁটে ব্যথার একটা বড় কারণ যেটা হচ্ছে জয়েন্টে ইনফেকশন, সেপটিক আর্থ্রাইটিস। সেটা খুবই মানে অ্যাকিউট কন্ডিশনে আসে বেশিরভাগ লোক, মানে হঠাৎ করে অনেক বেশি জ্বর, অনেক বেশি ব্যথা, ফুলে যাওয়া, ওখানে ভিতরে। সেটার কি কোনো এজ লিমিট আছে না? সেটাও যে কোনো বয়সেই হতে পারে? ইউজুয়ালি সেটা বাচ্চাদের ক্ষেত্রেই বেশি হয়, একদম চাইল্ডহুড এজ গ্রুপে বেশি হয়, এবং সেই ক্ষেত্রে বাচ্চাকে অলমোস্ট সঙ্গে সঙ্গেই 2-1 দিনের মধ্যেই
ডাক্তারবাবুর কাছে নিয়ে যেতে হয়, ভর্তি করতে হয়, অনেক সময় সেখান থেকে অপারেশন করে ওনার যে জয়েন্টের ভিতরে যে ইনফেকশন আছে, সে পাস আছে, সেটাকে বার করে দিতে হয়। ডক্টর পাল, আপনি যেরকম বলছিলেন যে কিছু কিছু ক্ষেত্রে কিছু অভ্যাস আমাদের রয়েছে যেটা হয়তো মানে সেই মানে প্রপারলি যে সিটিং অ্যারেঞ্জমেন্ট হোক বা আমাদের যে মানে আমরা বসি সবসময় একটা প্রবণতা থাকে সামনের দিকে আমরা কিছুটা লিন হয়ে বসি, মানে এই সমস্ত থেকেও একটা সমস্যা বয়স বাড়ার সাথে সাথে বাড়তে থাকে। সেখানে যদি আমরা লাইফস্টাইল মডিফিকেশনের দিকে তাকাই, কি সাজেশন থাকবে আপনার? এক্স্যাক্টলি, এটা একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা আমরা বলি যেটা আমরা করতে পারি। কোনো অসুখ হলে সেটা আমাদের হাতে থাকে না, কিন্তু অসুখ- আগে থেকেই যদি এই Exactly. প্রিভেনশনটা নেওয়া কিন্তু যায়। এই প্রিভেনশন, এই জিনিসটা কিন্তু আমাদের হাতে আছে, যার মধ্যে একটু ডক্টর মন্ডল এক্ষুনি বললেন যেটা লাইফস্টাইল মডিফিকেশনের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বডি ওয়েট। আমরা ওয়েটটাকে যা একটা কমানো, আর প্লাস বডি ফ্লেক্সিবিলিটি বাড়ানো। মানুষের যত বডিটা যত ফ্লেক্সিবল থাকবে, তার এই ধরনের সমস্যাগুলো অনেক কম হবে। তার ফ্লেক্সিবিলিটি বাড়ানোর জন্য সব থেকে প্রধান জিনিস যেটা, সেটা আমরা বলি যে হাঁটা, যেটা আমরা করি না ইউজুয়ালি। আমরা একটু এখন বেরোলি আমাদের ট্যাক্সি পেয়ে যাচ্ছি, অটো পেয়ে যাচ্ছি, রিক্সা পেয়ে যাচ্ছি, হাঁটি না। কিন্তু এটা হাঁটা উচিত, প্রত্যেকটা বয়সের মানুষ এটা কিন্তু হাঁটা। কম বয়সে দৌড়াতে পারে, মাঝ বয়সীতে দ্রুত হাঁটতে পারে, এবং ইভেন বয়স্ক মানুষ যারা, তাদেরকে আমি বলবো কিন্তু তারা হাঁটুন। এই হাঁটাটা ভীষণ ইম্পর্টেন্ট। কোনো কিছু না করলেও শুধুমাত্র কেউ যদি অন্তত সেটা কি হয়তো যাদের এই সমস্যা আছে তাদের জন্য কি একটা হ্যাঁ, সাজেশন? এবার যদি যাদের খুব ভীষণ গাঁটে ব্যথা হচ্ছে, সেই সময়টা বাদ দিন, সেই সময় তার ব্যথাটা কমতে দিন। সেই ব্যথাটা যখন কমে গেল, আমরা তো প্রিভেনশন নিয়ে কথা বলছি, আমরা এই ধরনের অসুখ থেকে, এই ধরনের সমস্যা থেকে আগে থেকেই কিভাবে আমরা নিজেকে সাবধানে রাখবো, কীভাবে রক্ষা করব, সেইটার কথা ভাবছি। সেইটার জন্য আমি সকলকে বলছি আপনারা কিন্তু হাঁটুন, যে যেমনভাবে পারেন। অন্তত সারা দিনের মধ্যে অন্তত 15 থেকে 20 মিনিট, ম্যাক্সিমাম 30 মিনিট আপনি সময় দিন, হাঁটাহাঁটি করুন, তাহলে কিন্তু ভালো থাকবেন। এটা এক। বসার সিস্টেম যারা অনেকক্ষণ কাজ করছেন, সামনে এরকম ঝুঁকে বসবেন না। সামনে ঝুঁকে বসলে কিন্তু তার ঘাড়ে ব্যথা হতে পারে, পিঠে ব্যথা হতে পারে। যারা টেবিল চেয়ারে কাজ করছেন, চেয়ারটাকে টেবিলের তলাতে নিয়ে চলে যান, যেটাকে আমরা বলি নেগেটিভ ডেস্ক। নেগেটিভ ডেস্ক যদি আমার টেবিলটা যদি আমার বুকের কাছে থাকে, তাকে কিন্তু আমার সামনে ঝুঁকে কাজ করতে হচ্ছে না, আমি ইজিলি কাজ করতে পারি। আমার কম্পিউটারের স্ক্রিনটা কিন্তু আমার চোখের সামনে থাকা উচিত। আমার হাতটা কিন্তু এভাবে আমার যথেষ্ট আমার ওপরের দিকে থাকা উচিত, যাতে সব খুব নিচে বা খুব ওপরে যাতে না থাকে। তার থেকে আমাদের বিভিন্ন জায়গায় আমরা কবজিতে ব্যথা হতে পারে, কনুইতে ব্যথা হতে পারে, ঘাড়ে ব্যথা হতে পারে, যেটাকে আমরা অনেকটা পরিভাষা বলি কম্পিউটার সিনড্রোম। এই ধরনের সমস্যাগুলো হতে, তাহলে আমরা বসার সময় আমাকে সতর্ক থাকতে হবে, আমাকে একটা মিনিমাম হাঁটার সময় হাঁটা চলা করা দরকার, এবং টেবিলটা আমাদের টেবিল চেয়ারটাকে আমাদের কিন্তু ঠিক ভালোভাবে রেখে আমাদের কাজ করতে হবে। আচ্ছা ডক্টর মন্ডল, ইনজুরি থেকেও তো অনেক ধরনের সমস্যা আসতে পারে, সেটা যদি একটু জানান। এখন আমরা যারা ছোটবেলায় খেলাধুলা করি বা যারা প্রফেশনাল খেলাধুলা করে, তাদের দেখা যায় অনেক সময় স্পোর্টস ইনজুরি হয়ে যায়। তো পোস্ট স্পোর্টস ইনজুরি যদি আমরা সঙ্গে সঙ্গে তার চিকিৎসা না করি, ধরুন আমরা সিম্পল জিনিস একটা বলছি যে হাঁটুতে লিগামেন্ট ছিঁড়ে যায়, অ্যান্টেরিয়র ক্রুসিট এসিএল ইনজুরি হয়েছে, অনেকে দেখবেন এখন জেনে গেছে প্রায়। তো এসিএল ইনজুরি আমরা আনট্রিটেড যদি রেখে দিই, বা কার্টিলেজ ইনজুরি, মেনিসকাস ইনজুরি হয়েছে, সেটা যদি আনট্রিটেড রেখে দিই, তো দেখা যায় যে যার বাত হওয়ার কথা বা অস্টিওআর্থ্রাইটিস হওয়ার কথা ছিল 60 ইয়ার্সে, দেখা গেল সেটা শুরু হয়ে গেছে 35-40 ইয়ার্সে। তো যার জন্য যদি স্পোর্টস ইনজুরি বা খেলাধুলার জনিত চোট, সেইগুলোকে আমরা আগে থেকে নজর না দিই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে এইরকম আর্থ্রাইটিস বা জয়েন্ট পেন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তার জন্য আমি বলবো যে স্পোর্টস ইনজুরি হলে ডাক্তারবাবুর কাছে যান, পরামর্শ নিন, সঠিক ডায়াগনোসিস হোক, এবং তার চিকিৎসা এখন কিন্তু অনেক বেশি অনেক বেশি উন্নত ধরনের চিকিৎসা এখন অ্যাভেলেবেল। ডক্টর পাল, আপনি বসার মানে নিয়ে বললেন, যেটা আমাদের হ্যাবিটের মধ্যে একদম ছোট বয়স থেকেই নিয়ে আসা উচিত। সিঁড়ি ভাঙা নিয়েও অনেকের একটা সমস্যা থাকে, এবং এরকম ধারণা থাকে যে সিঁড়ি ভাঙলে পরে আমার পায়ের সমস্যা আগামী দিনে আসবে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমরা প্রেফার করি লিফট ব্যবহার করার ক্ষেত্রে। সেটা কি বলতে চাইবেন? এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন বললেন। তো আমরা অন্তত যে ফার্স্ট ফ্লোরেও অন্তত আমরা যদি কারোর অফিস থাকে, তাকেও দেখি যে সে লিফট ইউজ করছে। এটা কখনো করা উচিত নয়। আমি একটু আগেই যেটা বললাম, মানুষের কায়িক পরিশ্রম যতটা সম্ভব দরকার করা উচিত। তার হয়তো 4th ফ্লোরে তার
তার অফিসটা রয়েছে, সে অন্তত একটা ফ্লোর হেঁটে যাক। সেটা কি, আর নামার সময় কখনো লিফট ইউজ করবেন না। নামার সময় সবসময় আপনারা, আমি উপদেশ দিই যে তারা কিন্তু সিঁড়ি নামার সময় তো বেশি কষ্ট হয় না, তাহলে সিঁড়ি ব্যবহার করতে অসুবিধা কী আছে? তো কাজেই এই সিঁড়ি কিন্তু ব্যবহার করা উচিত। আগেকার দিনের বাড়ি যাদের, তাদের একটা সমস্যা আছে। আগেকার দিনের বাড়িতে যেটা ছিল, সেটা সিঁড়িগুলির হাইট অনেক বেশি ছিল, সেটা একটা সমস্যা ছিল। কিন্তু এখনকার দিনে সেটা সায়েন্টিফিক্যালি যে সমস্ত বাড়ি তৈরি হচ্ছে, তাদের সিঁড়ির হাইট যথেষ্ট কম এবং তার পাশে রেলিংও আছে। কাজে সেই রেলিং ধরে যদি সিঁড়ি দিয়ে নামে, তাদের কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা নয়। আচ্ছা, ডক্টর মণ্ডল, যেরকম আপনি স্পোর্টস ইনজুরির কথা বললেন, সেখানে ডেফিনেটলি এক্সারসাইজ বা যোগা মানে একটা তো ইম্পর্টেন্ট রোল থাকেই। তো সেই জায়গা থেকে মানে কি বলতে চাইবেন যে ঠিক কোন সময় থেকে এটা শুরু করা উচিত? অ্যাকচুয়ালি এক্সারসাইজ বা যোগা সমস্ত বয়সের মানুষদেরই করা উচিত টু সাম আমি এক্সটেন্ট। একটু বিরত করব আপনাকে, একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, হ্যালো, আমি বৈশাখ থেকে বলছি। হ্যালো, হ্যাঁ বলুন, আমরা শুনতে পাচ্ছি। বলুন হ্যালো, বলুন, আপনার হ্যালো, প্রশ্নটা বলুন। রাখুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, হ্যালো, আমি বসিরহাট থেকে রঞ্জন পাল বলছি। বলুন। আমার বছর দেড়েক আগে কোভিড হয়েছিল। তারপরে আমি ভিটামিন ডি পরীক্ষা করি, আমার ভিটামিন ডিটা একটু কমে গেছিল। তারপরে আমাকে ক্যালসিয়ামের সঙ্গে ভিটামিন ডি ট্যাবলেট খাওয়াইছিল বেশ দিন 15-20। ব্যথাটা চলে গেল, হাঁটুর ব্যথা হলো এবং পায়ের গোদের ব্যথা, এই ব্যথাগুলো চলে গেছিল। তারপরে হঠাৎ দেখি 5-6 মাস পরে আমার ওই হাঁটুর পিছন দিকে লিগামেন্টটা একটু ফুলে গেছে। অনেকক্ষণ দাঁড়াইছিলাম, ঘন্টা দুই এক জায়গায় দাঁড়াইছিলাম একটা কাজে, ওই কারণেই হয়েছিল বলে মনে হয়, দুর্বল ছিল। আবার ভিটামিন ডি পরীক্ষা করলাম, তখন ভিটামিন ডি আবার দেখি যেটা রেঞ্জের নর্মাল চেয়ে একটু কম ছিল। আবার আমাকে ভিটামিন ডি দিল এবং ক্যালসিয়াম দিল। আপনার কমে গেল, এখন কি ব্যথাটা সমস্যা চলে রয়েছে গেল। যদি বলেন? কিন্তু সেই ব্যথা একেবারে যাচ্ছে না, অল্প ওই দুই হাঁটুতে একটু বয়স আর এই জন্যে। পায়ের গোতে ব্যথাটা থেকে যাচ্ছে। আমার বয়স 65, আমার ওজনও 65 কিলো। আপনি শুনতে থাকুন ডক্টর পাল। হ্যাঁ, এটা আপনি ডক্টর মণ্ডল একটু আগে যেটা বললেন, 65 বছর, অর্থাৎ ওনার বয়স্ক মানুষ এবং ওনার হাঁটুতে ব্যথা হচ্ছে। এবং স্পেসিফিক্যালি ওনাকে আমি বলবো, আপনি লক্ষ্য করবেন, একটু আগে যেটা বলছিলাম, অনেকক্ষণ বসে থেকে ওঠার পর ব্যথা হচ্ছে। এবার শুয়ে থাকলে ব্যথা নেই, হাঁটতে হাঁটতে আবার ব্যথা আসছে, অথবা অনেকক্ষণ বসে থেকে যেই উঠছেন ওনার হাঁটুতে ব্যথা হচ্ছে। এবং এই ব্যথাটা আমি আবার বলছি বারবার করে, হাড়ের অসুবিধা, গাঁটের বাত বা কোনো ব্যথা যদি হয়, শুধু ওষুধের ওপর ভরসা করবেন না। এটার জন্য যেটা করণীয় সেটা হচ্ছে ভালোভাবে ফিজিওথেরাপি করা। ফিজিওথেরাপি করে হাঁটুর যে মাসেলগুলো আছে, আমাদের পেশির যে উরুর পেশি যেগুলো আছে, সেই পেশিগুলোকে স্ট্রং করতে হবে এবং সেটার জন্য স্পেসিফিক এক্সারসাইজ আছে, সেগুলো করণীয়। যা আপনি সংশ্লিষ্ট যে ডাক্তারবাবু আছেন তার কাছে যেতে পারেন, বা ফিজিওথেরাপিস্ট আছে তার কাছে যেতে পারেন। তার স্পেসিফিক এক্সরে করলেই বোঝা যাবে যে ওনার হাঁটুতে যে অসুখটা, যেটা ডক্টর মণ্ডল এইমাত্র বললেন, সেটা হচ্ছে অস্টিও আর্থ্রোসিস। এই অস্টিও আর্থ্রোসিসটা বয়সকালেই হয়, সেটা হয়তো দেখা দিচ্ছে ওনার এই কোভিড ইনফেকশনের পরে, কিন্তু এটা বয়সজনিত কারণেই হয়তো হয়েছে। কিন্তু কোভিড ইনফেকশনের পরে সারা শরীরটা যে দুর্বল হয়ে গেছিলো, সেটা থেকে দেখা দিয়েছে। তার মধ্যে ওই পেশি দুর্বলতাটা আরও ভীষণ ইম্পর্টেন্ট। পেশিটা দুর্বল হয়ে যাওয়ার জন্য হাড়ের উপর প্রেশারটা অনেক বেশি পড়ছে, যে কারণে সেটা হঠাৎ করে দেখা দিয়েছে। কাজে এটার জন্য স্পেসিফিক এক্সারসাইজ ঠিকমতো করলে ঠিক ভালো হয়ে যাওয়া উচিত। একটা ডক্টর জিনিস মণ্ডল, যেটা উনি হ্যাঁ, বললেন না, যে হাঁটুর পিছনের দিকে ফুলে ফুলে উঠছে, উঠছে। অস্টিওআর্থ্রাইটিসের সাথে আরেকটা খুব কমন জিনিস হচ্ছে যে বেকার সিস্ট। জাস্ট হাঁটুর পিছনে একটা সিস্ট তৈরি হয়, একটা থলির মতো তৈরি হয়, যাতে সাইনোভিয়াল ফ্লুইড জমে যায়। তো সম্ভাবনা, মানে ওনার যা এজ আর ওনার যা সিমটমস, মোটামুটি ওনার অস্টিওআর্থ্রোসিস হওয়ার সম্ভাবনাই বেশি। তবু ওনার ক্ষেত্রে যেটা হচ্ছে, আর ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কথা যেটা বলছেন, অ্যাকচুয়ালি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যাদের থাকে তাদের কিন্তু রেগুলার বেসিসে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে, তাদের সাপ্লিমেন্টেশন রেগুলারই নিতে হয়, এরকম এই নয়। প্রসঙ্গে আমি আসবো, তার আগে যেহেতু এক্সারসাইজের প্রসঙ্গটা আমরা আলোচনা করছিলাম, যে যোগা হোক, এক্সারসাইজ হোক, সেটা কোন বয়স থেকে আমাদের শুরু করা উচিত সুস্থ থাকার জন্য? সুস্থ থাকার জন্য অ্যাকচুয়ালি এক্সারসাইজের মানে গুরুত্ব খুবই বেশি, এবং সেটা যে কোনো এজ গ্রুপের মধ্যেই এক্সারসাইজ করা উচিত। কার কোনটা করা উচিত সেটা সেই এজ গ্রুপের এটাও খুব ইম্পর্টেন্ট। মানে অনেকেই বোঝেন না, হয়তো বলেন আমি তো দিনের মধ্যে 15 মিনিট বা আধ ঘন্টা আমি এক্সারসাইজ করছি, কিন্তু সেটা কোন এক্সারসাইজটা আমার জন্য জরুরি বা আমার জন্য উপকারী, সেটাও তো জেনে করা দরকার। হ্যাঁ, সেই জন্যই আপনাকে বলি যে ধরুন ইয়াঙ্গার এজ গ্রুপ, যারা হচ্ছে 0 to 20 ইয়ার্স, 25 ইয়ার্স, 30 ইয়ার্স, তাদের ক্ষেত্রে স্পোর্টিং অ্যাক্টিভিটি
রানিং অ্যাক্টিভিটি, মানে মানে এইরকম যেগুলো স্পোর্টস রিলেটেড অ্যাক্টিভিটিজ, সেই এক্সারসাইজগুলো করলেই যথেষ্ট। আবার ধরুন যার ক্ষেত্রে গাঁটে ব্যথা শুরু হয়েছে, তার ক্ষেত্রে আমি বলবো যে আপনি কিন্তু এরকম রানিং, জাম্পিং, মানে টেনিস খেলা এইসব, বা ফুটবল খেলতে যাওয়া, ক্রিকেট খেলতে যাওয়া, ঠিক এই জাতীয় এক্সারসাইজগুলো আপনার ক্ষেত্রে কিন্তু উপযোগী নয়। আপনার ক্ষেত্রে যেটা করা উচিত, জগিং করুন, হ্যাঁ, হালকা চলাফেরা করুন, সকালের দিকটা হাঁটুন, টানা 30 মিনিটস 40 মিনিটস হাঁটুন, যাতে আপনার হচ্ছে যে জয়েন্টও ভালো থাকবে, হার্টের জন্যও ভালো হবে, ডায়াবেটিস এসে গেলে তো ডায়াবেটিসের জন্যও ঠিকঠাক থাকবে। আবার ধরুন একদমই যার অস্টিও আর্থ্রোসিসের জন্যে বা রিমাটয়েড আর্থ্রোসিসের জন্যে জয়েন্ট একদম বেঁকে গেছে, চলতে পারছেন না উনি, আর যে 50 মিটার কি 100 মিটার চলার পরেই তাকে বসতে হচ্ছে বা চোখে জল এসে যাচ্ছে, তাদের ক্ষেত্রে বলবো যে আপনি বসে যেসব এক্সারসাইজ করা, যেমন মাসেল স্ট্রেচিং এবং মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজ, জয়েন্ট মোবিলাইজেশন এক্সারসাইজ, জয়েন্টের মুভমেন্ট করুন, এগুলো করা উচিত এক্সারসাইজের জন্য। এবং তাদের ক্ষেত্রে আরেকটা আমার দিক থেকে সাজেশন, যে এইরকম যাদের ব্যথা, অনেক অ্যাডভান্সড আর্থ্রোসিস হয়েছে, তাদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে এখন জয়েন্ট রিপ্লেসমেন্ট মানে করে নিলে অনেক বেশি ভালো থাকবেন তারা। আরেকজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো হ্যালো, হ্যালো, বলুন। নমস্কার, বলুন, আমরা শুনতে নমস্কার। পাচ্ছি। নমস্কার। নমস্কার নমস্কার। ম্যাডাম, আমি দেবদত্ত বলছি রায়দেগাছিয়া থেকে। বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, আপনার প্রশ্নটা রাখুন প্লিজ, আমরা শুনতে পাচ্ছি। বলুন। আমার মায়ের 82 বছর বয়স, হাঁটুর থেকে এই কোমরে এই জায়গাটায় গ্যাপটাতে আপনার মানে ব্যথা হচ্ছে, এমন ব্যথা যে আমি পা ফেলতে পারছে না। এটাই আপনার সমস্যা তো? হ্যাঁ, শুনতে থাকুন। 10 দিন আগে ভালো ছিল। শুনতে থাকুন, হঠাৎ করেই এই সমস্যাটা দেখা দিয়েছে। ডক্টর মন্ডল, ওনার ব্যথা হচ্ছে হাঁটু থেকে কোমর অবধি বললেন উনি। অ্যাকচুয়ালি বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে ব্যথা সাধারণত উপর থেকে নিচের দিকেই আসে, এবং ওনার যেহেতু 82 বছর বয়স, 82 ইয়ার্স এজ, সম্ভবত ওনার স্পাইনের ব্যথা হচ্ছে। স্পাইনে অনেক সময় মানে বৃদ্ধ বয়সে চোট পাওয়ারও দরকার হয় না, স্পাইনাল কর্ডগুলো, স্পাইনাল যে ভার্টিব্রা আছে সেই ভার্টিব্রাগুলো বসে যায়, আমরা বলি কম্প্রেশন ফ্র্যাকচার। আচ্ছা, তো কম্প্রেশন ফ্র্যাকচার অস্টিওপোরোটিক ফ্র্যাকচার এক ধরনের, বেশি বয়সে ফিমেল পেশেন্টদের ক্ষেত্রে অস্টিওপোরোসিস খুব কমন, সেই জন্যে ওটা হলে এক্সক্রুশিয়েটিং পেন হয়। যেমন উনি বলছেন যে উনি 10 দিন আগেও হাঁটতে পারছিলেন না, জাস্ট 10 দিন পর থেকে উনি আর হাঁটতে পারছেন না, তো 10 দিন আগে সুন্দর হাঁটছিলেন উনি। তো সম্ভাবনা হচ্ছে যে কম্প্রেশন ফ্র্যাকচার হয়েছে ওখানে ভার্টিব্রাতে অস্টিওপোরোসিসের জন্য, জাস্ট ওটার জন্য চিকিৎসা করলে উনি ভালো থাকবেন। আচ্ছা, হ্যাঁ, ওনাকে ডাক্তারের কাছে যাওয়া দরকার আছে। আচ্ছা। ডক্টর পাল, অনেক সময় দেখা যায় যে জন্মগত কোনো কারণ, সেখান থেকে হাড় বেঁকে যাওয়া, এই ধরনের সমস্যাও অনেকের থাকে। এক্স্যাক্টলি। তো জন্মগত কারণ বলতে জন্মগত কোনো কারণে হয়তো হাড় বাঁকা রয়েছে, বেঁকেই সে কনজেনিটাল ডিফর্মিটি নিয়ে বাচ্চা জন্মেছে, অর্থাৎ সে যত বড় হতে থাকছে তার হাত পাগুলো বাঁকা রয়েছে, এবং তাহলে জয়েন্টের যে নর্মাল যে প্রেশার ডিস্ট্রিবিউশনটা সেটা ঠিকমতো হচ্ছে না। কোনো জয়েন্টের কোনো জায়গাটার মধ্যে বেশি প্রেশার পড়ছে, কোনো জায়গাতে কম প্রেশার পড়ছে। অর্থাৎ এরকম বেশি এবং কম প্রেশারের জন্য যে জায়গাটায় বেশি প্রেশার পড়ছে সেইখানে যে আর্টিকুলার কার্টিলেজ, দুটো হাড়ের মধ্যে যে পর্দাটা থাকে, সেই পর্দাটা কিন্তু যে জায়গাটায় বেশি প্রেশার পড়ছে সেই জায়গাটা ক্ষইতে শুরু করে, যেটাকে আমরা সাধারণ কলিকুয়াল ল্যাঙ্গুয়েজে হাঁটু ক্ষয়ে গেছে। অর্থাৎ যেগুলো ওয়েট বিয়ারিং জয়েন্ট, অর্থাৎ হাঁটু, কোমর, এই সমস্ত স্পাইনের আমাদের এই সমস্ত যে জয়েন্টগুলো, যেটা আমাদের বডি ওয়েটটা যে জয়েন্টের মধ্যে দিয়ে যায়, সেই জয়েন্টের মধ্যে কিন্তু এই ধরনের সমস্যাগুলো দেখা দেয়। অর্থাৎ যারা জন্মগতভাবে এরকম ডিফর্মিটি নিয়ে প্রেজেন্ট করেছে, কনজেনিটাল ডিফর্মিটি নিয়ে প্রেজেন্ট করেছে, অথবা তার ডেভেলপমেন্টাল ডিফর্মিটি, অর্থাৎ বয়স বাড়তে বাড়তে তার ম্যাচুরিটি আস্তে আস্তে যে সমস্ত শরীরে ডেভেলপমেন্ট হওয়ার সময় যে ডিফর্মিটিগুলো ডেভেলপ করেছে, এইটার জন্য কিন্তু পরবর্তী সময়ে তারা কিন্তু এই ধরনের গাঁটে ব্যথার শিকার হতে পারে। আচ্ছা, ডক্টর মন্ডল, সেক্ষেত্রে অনেক সময় অনেকের এই কমপ্লেন থাকে যে ওয়েদার চেঞ্জের সাথে সাথে এই ব্যথা বাড়ে, শীতকালে হোক বা খুব ভোরের দিকে হয়তো বাড়লো, এটার ঠিক মানে বিজ্ঞানসম্মত কারণটা যদি একটু বলেন, এবং কি করণীয় সেক্ষেত্রে? এক্স্যাক্টলি, আমরা দেখেছি যে আমাদের কাছে যেসব জয়েন্ট পেন নিয়ে বা গাঁটে ব্যথা নিয়ে যেসব পেশেন্টরা আসেন আর কি, তারা অনেক সময় বলেন যে বর্ষাকালে মানে স্যাঁতস্যাঁতে ওয়েদার, জয়েন্ট পেন খুব বেশি হচ্ছে। আবার অনেক সময় বলেন যে শীতকালের দিকে খুব ব্যথা, হ্যাঁ,
সকালের দিকে ঠান্ডার সময় জয়েন্ট পেন বেশি হচ্ছে। তো এই সব ক্ষেত্রে সাধারণত স্যাঁতস্যাঁতে ওয়েদারে যা দেখা যায় যে জয়েন্টের কার্টিলেজের মধ্যে ফ্লুইড বেশি জমে যায়, হ্যাঁ, যার জন্যে ইনফ্লামেটরি প্রসেসটা অ্যাগ্রাভেট করলে কিন্তু ওই রকম একটা ওয়েদারের মধ্যে জয়েন্ট পেন বাড়তে থাকে। সেই মানে বিজ্ঞানসম্মত কারণ এটাই যে ওদের মানে ওই ওয়েদারের মধ্যে জয়েন্টে সাইনোভিয়াম টিস্যু বা কার্টিলেজের মধ্যে ফ্লুইড বেড়ে যায়। আচ্ছা, এক্সারসাইজের প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করছিলাম ডক্টর পাল। সেক্ষেত্রে তো নির্দিষ্টভাবে যেটা আপনিও কিছুটা ছুঁয়ে গেলেন যে বয়সের সাথে এবং তার যেরকম শারীরিক গঠন সেই অনুযায়ী এক্সারসাইজ হওয়াটা প্রয়োজন। তো সেটা যদি একটু ভাগগুলো বলে দেন ডিটেলে। হ্যাঁ, এটা তো আমি সেই জন্য বলবো আমাদের যে নেক্সট পরবর্তী প্রজন্ম অর্থাৎ যারা টিনেজার তাদেরকে তো আউটডোর গেমস খেলা উচিত, তাদের যতটা সম্ভব আউটডোর গেমস। কারণ কি আমাদের শরীরের যত গঠনগত আমাদের স্ট্রাকচারাল স্ট্রেংথ আমরা যদি দেখি, প্রথম 30 বছর বয়স পর্যন্ত আমাদের গঠনের পরিমাণ বেশি হয়, ক্ষয়ে যাওয়ার পরিমাণ কম হয়। গঠন বেশি, ক্ষয় কম আপ টু 30 বছর বয়স পর্যন্ত। 30 থেকে 40 বছর বয়স পর্যন্ত এই 10টি বছর কিন্তু আমাদের ইকুইভ্যালেন্ট স্টেজ, অর্থাৎ গঠন এবং ক্ষয় সমানুপাতিক। কিন্তু 40 বছর পরে দেখা যাচ্ছে যে ক্ষয়ের পরিমাণ বেশি, গঠন পরিমাণ কম। তাহলে আমি বলবো যারা 30 বছর বয়সের মধ্যে আছেন তাদের কিন্তু যতটা সম্ভব আপনাদের ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে রাখতে হবে। অর্থাৎ এই সময়টা আপনাদের ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য মাসল পাওয়ার বাড়ানো দরকার। শুধু পাওয়ার নয়, আপনাদের শরীরের ফ্লেক্সিবিলিটি, একটু যেটা বলছিলাম, শরীরটাকে প্রচণ্ড যাদের ফ্লেক্সিবল থাকে তাদের কিন্তু গাঁটে ব্যথা কম থাকে। অর্থাৎ যারা জিমন্যাসিয়াম করেন, যারা বিভিন্ন খেলাধুলার মধ্যে আছেন, তাদের কিন্তু বডি ফ্লেক্সিবিলিটি অনেক বেশি। আমি একটু বিরত করব, একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, আমি হুগলির সিমট থেকে বলছি। রাজপতি কলে, বয়স 55। আমার পায়ের হাঁটুর ব্যথা হয়, চলতে মেকআপ করেও চলতে অসুবিধা হয়। যদি সমস্যা থেকে কি করে মুক্তি পাবো একটু বলতে পারেন? আপনার বয়সটা বলবেন? বয়স 55। আপনি শুনতে থাকুন, আপনার প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা করব। তার আগে যেটা বলছিলেন উত্তরটা একটু ছোট করে বলে দিই। একটু আগেই এটা খুবই কমন যেটা উনি বলছেন, এই ধরনের অসংখ্য মানুষ এই ধরনের অসুখ নিয়ে ভুগছেন। ওনার যেটা হয়েছে সেটা হচ্ছে অস্টিওআর্থ্রোসিস। অস্টিওআর্থ্রোসিস, হাঁটুতে ব্যথা হয়েছে, তার জন্য হয়তো কোনো ডাক্তারবাবু নি ক্যাপ দিয়েছেন। কিন্তু আপনাকে আবার বলছি, এই ধরনের সমস্যাগুলো কিন্তু আপনার এই নি ক্যাপ বা ওষুধে কিন্তু কমবে না। এটা এই নি ক্যাপ বা এই ধরনের যে আমরা ইমোবিলাইজার দিই, যে লোকাল জায়গাটাকে কম মুভমেন্ট করার জন্য, সেটা কিন্তু সাময়িকভাবে, অর্থাৎ বেশি দিন ইউজ করে কিন্তু তার কোনো বেনিফিট পাওয়া যায় না। এটার জন্য ম্যাক্সিমাম 2 থেকে 3 সপ্তাহকে ইউজ করতে পারেন। এবং যখন যে ব্যথা হয় সেই সময়টাতে ব্যথার ওষুধ তো অবশ্যই খেতে হবে, তার সঙ্গে কিছু এক্সারসাইজ, যেটা ডক্টর মণ্ডল এইমাত্র বললেন, সেটা হচ্ছে যে স্ট্যাটিক এক্সারসাইজ হবে কিন্তু হাঁটুর মুভমেন্ট হবে না। এটাকে বলে স্ট্যাটিক এক্সারসাইজ। এই স্ট্যাটিক এক্সারসাইজ ব্যথার সময় করা উচিত। এই সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে মাসল আশেপাশের যে পেশিগুলির কর্মক্ষমতা যেন বজায় থাকে। কেউ শুয়ে থাকে, তার কর্মক্ষমতা কমে গেল, তার ব্যথা হচ্ছে, সে যদি লংনি ব্রেস্ট পরে সারাদিন পড়ে থাকে, তার মাসেলের কার্যক্ষমতা কমে গেল, অর্থাৎ তার ব্যথা কিন্তু পরে বেড়ে যাবে। সেই জন্য ব্যথার সময় স্ট্যাটিক এক্সারসাইজ না নাড়িয়ে, ব্যথা যেই কমতে থাকবে তখন যে মুভমেন্ট করে যে এক্সারসাইজ, তাকে বলি আমরা ডায়নামিক এক্সারসাইজ, অর্থাৎ মুভমেন্ট করার মাধ্যমে যে এক্সারসাইজ, সেটা ধীরে ধীরে বাড়ানো। এবং ব্যথা যখন একদম কমে যাবে তখন মুভমেন্টের সঙ্গে ওয়েট তোলার ব্যায়াম, অর্থাৎ রেজিস্টিভ এক্সারসাইজ, মাসেলটাকে পাওয়ারফুল করার এক্সারসাইজ। তো এইগুলো কিন্তু করা উচিত। তো এবার আসছি আমরা আগের যে প্রসঙ্গটা আমি আলোচনা করছিলাম, বয়সকালে কি করা উচিত। তো 30 বছর বয়সের মধ্যে আমাদের ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য যত রকমের আমাদের এক্সারসাইজ, মাসল স্ট্রেংথ বাড়ানো এবং ফ্লেক্সিবিলিটি বাড়ানোর সব রকম করা উচিত, ইভেন ইনক্লুডিং রানিং, স্প্রিন্টিং, সব কিছু। 30 থেকে 40 যারা, তাদের এই ওয়ার্কিং সঙ্গে আমাদের লাইফস্টাইলটাকে ব্যালেন্স করার জন্য তাদের যা মিনিমাম যেগুলো করা উচিত, 4টে আমি জিনিস বলবো। তার মধ্যে যে কোনো একটা সাইক্লিং, এরোবিক্স, জিমন্যাসিয়াম অথবা হচ্ছে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। এই 4টে কিন্তু তাদের একটা রেগুলার করা উচিত। তার মধ্যে একটা অভ্যাসকে আমি ভীষণভাবে বলবো, সূর্য প্রণাম। এই সূর্য প্রণামের 12টা স্টেপস আছে। এই 12টা স্টেপস যদি কেউ রেগুলার করেন সকালবেলা, এই প্রত্যেকটা স্টেপের মধ্যে কিন্তু আমাদের এই মাসল স্ট্রেংথ এবং ফ্লেক্সিবিলিটি বাড়ানোর কিন্তু পদ্ধতি বলা আছে। এবং 40 বছরের পরে যারা রয়েছেন তাদেরকে আমরা বলবো যে এই এরোবিক্স, হাঁটা
একটু এরোবিক্স, জিমন্যাসিয়াম, সুইমিং, সাইক্লিং এগুলো কিন্তু তারাও করতে পারেন। এগুলো যদি কেউ রেগুলার করে, শরীরের মাসেল স্ট্রেংথ এবং ফ্লেক্সিবিলিটি মেনটেন্ড হয়, তাহলে কিন্তু তারা গাঁটের ব্যথা এবং সারা শরীরের ব্যথা থেকে ভালো থাকতে পারেন। আচ্ছা, আরো কিছু স্পেসিফিক কিছু এক্সারসাইজ থাকে সেটাও যদি বলেন, এবং তার সঙ্গে সাইক্লিং এর প্রসঙ্গ তুললেন, যেটা মানে এখন হয়তো আমাদের এখানেও দেখেছি এই কোভিডের পরে অনেকেই হয়তো অভ্যস্ত হয়ে উঠেছেন, কিন্তু বিদেশে তো বহুদিন থেকেই এটা প্রচলিত ছিল। সেটা আমাদের শরীরকে সত্যি এই জয়েন্টগুলোকে দীর্ঘদিন ধরে অ্যাক্টিভ রাখার ক্ষেত্রে কতটা উপযোগী? ভীষণই ইম্পর্টেন্ট। সাইক্লিং যেটা আমি বললাম, সাইক্লিংটা হচ্ছে একটা ওয়ান ফর্ম অফ ওটা আমাদের শরীরের হিমোডাইনামিক্যালি ভীষণভাবে আমাদের ইমপ্রুভ করে, আমাদের হার্ট ফাংশনটাকে ভীষণভাবে মেনটেন করে, আমাদের রক্ত চলাচলটা, আমাদের পায়ের থেকে আমাদের রক্ত চলাচলটা সারা শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে, তার জন্য আমাদের এরেশনটা ভালো হয়। সেই কারণে সাইক্লিংটা এতটা ইম্পর্টেন্ট। এবং আপনারা হয়তো যদি আপনারা ছবিতে বা কেউ গিয়েও থাকেন তাহলে বুঝতে পারবেন, বিদেশে তো সাইকেলের জন্য আলাদা ট্র্যাক তৈরি হচ্ছে, এখন আমাদের দেশেও সেটা চালু হয়েছে। তো এতটাই হচ্ছে ইম্পর্টেন্ট, আমাদের শরীরের ফ্লেক্সিবিলিটির সঙ্গে আমাদের ব্লাড সার্কুলেশন, হার্ট ফাংশন এবং লাং ফাংশন সব কিছু কিন্তু এই সাইক্লিংয়ের মাধ্যমে আমরা ইমপ্রুভ করতে পারি, করা যেতে পারে। ডক্টর মণ্ডল, রিপ্লেসমেন্টের প্রসঙ্গ আপনি আসছিলেন, যদি সেটা নিয়ে আমরা একটু ডিটেলে আলোচনা করি, যে জয়েন্ট রিপ্লেসমেন্টের রোলটা, সেটা মানে এখন যে ধরনের সমস্যা নিয়ে আপনাদের কাছে পেশেন্টরা আসছেন সেখানে কতটা উপযোগী? দেখুন, অ্যাডভান্সড আর্থ্রাইটিস বা জয়েন্ট অনেকখানি ক্ষয়ে গেছে এরকম ক্ষেত্রে সাধারণত ওষুধ বা এক্সারসাইজ আর সেরকম কাজ করে না। আমরা দেখেছি যে পেশেন্টদের আমরা রিলিফ দিতে পারি না ওষুধ বা এক্সারসাইজ, খালি এক্সারসাইজ করিয়ে। সেই ক্ষেত্রে আমরা বলি যে জয়েন্ট রিপ্লেসমেন্ট করলে এখন আধুনিক যেসব এসছে আর কি, ইমপ্লান্ট এসছে, যেগুলো যন্ত্র এসছে, সেগুলো অনেক বেশি ডিউরেবল এবং তাদের অলমোস্ট নিয়ার নর্মাল অ্যাক্টিভিটিও করতে পারে এখনকার দিনে। আমরা দেখেছি যে জয়েন্ট রিপ্লেসমেন্ট করার পরে উনি জয়েন্ট রিপ্লেসমেন্ট করার পরে উনি জগিং করেন, সুইমিং করেন, উনি ওয়াকারে হাঁটতেও থাকেন, অনেক সময় পাহাড়ে উঠতে মানে বেড়াতে পর্যন্ত যেতে পারেন পেশেন্টরা। আবার হিপ জয়েন্ট রিপ্লেসমেন্টের তো আপনি যদি দেখেন যে মোস্ট সাকসেসফুল সার্জারি কি, আপনি গুগলে সার্চ দিলে দেখা যাবে যে হিপ রিপ্লেসমেন্ট এতটাই বেশি সাকসেসফুল সার্জারি জয়েন্ট রিপ্লেসমেন্ট। সেই জন্য জয়েন্ট রিপ্লেসমেন্টের রোল অ্যাডভান্সড আর্থ্রাইটিসের ক্ষেত্রে অনেক বেশি, এবং সেটা আমাদের এখন সার্জনরাও অনেক বেশি এ ব্যাপারে ট্রেন্ড, অনেক বেশি অত্যাধুনিক যন্ত্রপাতিও এসেছে, যেমন রোবট এসে গেছে জয়েন্ট রিপ্লেসমেন্টের জন্য, যাতে আমরা দেখেছি যে আগেকার দিনে যেটা আইবোলিং করে আমরা সাইজ ঠিক করতাম, সেটা যদি আমরা রোবোটিক সার্জারির মধ্যে করি সেটা অনেক বেশি অ্যাকিউরেট হয়। আচ্ছা, তো জয়েন্ট রিপ্লেসমেন্টের রোল অনেকখানি বেশি। আচ্ছা, ডক্টর মণ্ডল, এই জায়গা থেকে যেটা আপনি বললেন যে মানে অনেকটাই বেশি, কিন্তু অনেকের একটা মাইন্ড ব্লকেজ থাকে যে আমি করব না, মানে সেক্ষেত্রে কি সাজেশন আপনার? সেই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে, ফার্স্ট হচ্ছে যে কাউন্সিলিং করা উচিত ওনাকে, যে আপনার যদি জয়েন্ট রিপ্লেসমেন্ট করা হয় তাহলে আপনার এই অ্যাডভান্টেজ আর এই ডিসঅ্যাডভান্টেজ সেগুলো আমরা করলাম। তারপরেও যদি ওনার মনে হয় যে না আমার জয়েন্ট রিপ্লেসমেন্ট আমি করব না, বিকজ এটা কারণ এটা একটা মিউটিলেটিং অপারেশন, মানে আমার শরীরের একটা পার্ট বাদ দিয়ে আর একটা আর্টিফিশিয়াল পার্ট লাগিয়ে দেওয়া হচ্ছে, সেই জন্য আমি এটা করব না, তাদের ক্ষেত্রে আমার অ্যাডভাইস হচ্ছে আপনি কিছু কিছু এক্সারসাইজ, যেমন ডক্টর পাল বলছিলেন যে অ্যারোবিক এক্সারসাইজ, স্ট্যাটিক এক্সারসাইজেস, মাসেল স্ট্রেচিং এক্সারসাইজ, যেমন ধরুন আপনার অস্টিওআর্থ্রোসিস নি, তো আমার হাঁটুর পিছনের দিকের মাসেলগুলো কন্ট্রাক্টেড হয়, স্পাজম হয়ে যায়, তো সেটাও একটা পেনফুল কন্ডিশন, সেটাকে আমার স্ট্রেচ করা দরকার। আবার হাঁটুর সামনের দিকের মাসেল কোয়াড্রিসেপস, তার মাসেল পাওয়ার কমে যায়, তো তার মাসেল পাওয়ার বাড়ানো দরকার, সেই জন্য সেটাকে মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজ। একই সাথে তার যেগুলো করা উচিত সেগুলো জয়েন্ট মোবিলাইজেশন এক্সারসাইজ, মাসেল স্ট্রেচিং এক্সারসাইজেস অ্যান্ড দ্য মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজেস, এগুলো মানে দৈনন্দিন অভ্যাসের মধ্যে রাখা উচিত। আমি ডক্টর পাল আপনারও সাজেশন নেব এই বিষয়ে, তবে তার আগে একজন দর্শক রয়েছেন। হ্যালো, আমার 1 বছর আগে টিবি হয়েছিল স্যার, আমি সরকারি ওষুধের হসপিটালের ওষুধে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি, এখন আর সে সমস্যা নাই, কিন্তু আমার ওই ওষুধ খাওয়ার পর কি রিয়াকশন হলো কিনা বুঝতে পারছি না। পায়ের 2 তালু এবং হাতে প্রচন্ড ব্যথা, আমি হাঁটতে পারি না, 10-20 ধাপ হাঁটতেও আমার লাঠির প্রয়োজন হয়, এবং তালুতে মনে হয় তুলো তুলো লাগছে। আমি একটা নিউরোসার্জনকে দেখিয়েছি,
দেখিয়ে তার ওষুধও খাচ্ছি, কিন্তু তাতেও আমি সুস্থ হচ্ছি না স্যার। আপনার বয়সটা ব্যাপারটা কি জানাবেন। আপনাদের অর্থোপেডিকের কাছে যেতে হবে নাকি? আপনাদের বয়সটা জানাবেন। হ্যালো, বয়স্ক আপনার বয়স। বয়সটা জানাবেন। হ্যালো, হ্যাঁ, আপনার বয়সটা জানাবেন। ডায়াবেটিস আছে আমার কি? বয়স 78 ম্যাডাম, আমার বয়স 78। ডায়াবেটিস আর আছে কি? ডায়াবেটিস আছে আপনার? হ্যাঁ বলুন। আপনার কি ডায়াবেটিস, সুগারের সমস্যা রয়েছে? সুগার এবং ডায়াবেটিস আমার কিচ্ছু নাই ম্যাডাম। আচ্ছা, শুনতে থাকুন আপনি, প্লিজ। ডক্টর পাল। হ্যাঁ, তো এটা টিবির সঙ্গে যেটা সম্পর্ক আছে সেটা হচ্ছে টিবির ওষুধের মধ্যে একটা ওষুধ আছে, সেই ওষুধটা খেলে পরে আমাদের পেরিফেরাল নিউরাইটিস হয়, অর্থাৎ আমাদের আঙুলের বিভিন্ন জায়গাতে, পায়ের আঙুলের বিভিন্ন যে নার্ভগুলো আছে, নার্ভ এন্ডিংগুলোতে একটা ব্যথা হয়, এবং সেই ব্যথাটাকে তার জন্য প্রিভেন্ট করার জন্য আরও একটা ভিটামিন বি কমপ্লেক্স খেতে হয়। এবং কিছু কিছু ক্ষেত্রে কোনো মানুষের ক্ষেত্রে আমার দেখা গেছে যে ওষুধটা দেওয়া সত্ত্বেও দেখা যাচ্ছে এই পেরিফেরাল নিউরাইটিস বলে যে অসুখটা, সেটা কিন্তু এই ওষুধের থেকে একটা হওয়ার সম্ভাবনা থেকে যায়। এবং নার্ভটা কিন্তু একটা সমস্যা হচ্ছে, নার্ভটা হচ্ছে আমাদের একটা এক্সপেন্ডেবল টিস্যু, অর্থাৎ আমাদের যেমন ইলেকট্রিক্যাল টিস্যু, কোনো ট্রানজিস্টার খারাপ হলে আমরা ট্রানজিস্টারটা চেঞ্জ করে দিই, কোনো ফিউজ উড়ে গেলে ফিউজটাকে আমরা চেঞ্জ করে দিই, কিন্তু আর শরীরের মধ্যে যদি নার্ভ কোনো ড্যামেজ হয়ে যায় সেইটা কিন্তু চট করে চেঞ্জ করা যায় না। তো সেটা কতটা ড্যামেজ হচ্ছে তার যদি একটা নির্দিষ্ট অ্যামাউন্টের পরে একটা ইরিভার্সিবল স্টেজে যদি ড্যামেজটা হয়, তখন কিন্তু এই ধরনের সমস্যাটা অনেকদিন থেকে যেতে পারে। হয়তো সেটা ওনার হয়েছে কিনা সেটা দেখতে হবে, সেটা নিশ্চয়ই, সেটা যদি একটা হাড়ের সমস্যা, যে বিভিন্ন গাঁটে বাত হচ্ছে কিনা, গাঁটে বাত হওয়ার ব্যাপারে যে রিপোর্টগুলো, আমাদের রক্তের রিপোর্টগুলো দেখে নিতে হবে। সেটা যদি হয়ে থাকে তাহলে অর্থোপেডিক্সের ডাক্তারের কাছে গেলে পরে তারা চিকিৎসা করবেন। অথবা সেটা যদি না থাকে, সেই রিপোর্টগুলো করে যদি সম্পূর্ণ নেগেটিভ আসে, তখন বুঝতে হবে এটা শিরার সমস্যা, অর্থাৎ সেই শিরার সমস্যাটা কিন্তু ওই টিবির যে ওষুধটা, একটা নির্দিষ্ট ওষুধ আছে, সেই ওষুধটা উনি যদি খেয়ে থাকেন তার সঙ্গে হতে পারে। তার জন্য একটা দীর্ঘমেয়াদী একটা নিউরোলজিক্যাল ওষুধ খেতে হবে। আচ্ছা, এবং আমরা যেহেতু রিপ্লেসমেন্ট নিয়ে কথা বলছিলাম, সেখানে আপনি কি বলতে চান? হ্যাঁ, রিপ্লেসমেন্ট যারা করতে পারছেন না তাদের জন্য কি করণীয়? ইয়েস, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। ডক্টর মণ্ডল খুব ইম্পর্টেন্ট কথা বললেন। আমাদের হচ্ছে যে আমাদের মুভিং ইজ দ্য লাইফ, মুভমেন্ট ইজ দ্য লাইফ, অর্থাৎ যখন আমাদের হাঁটুতে ব্যথা হচ্ছে, গাঁটে বাত হচ্ছে, যেটা ইরিভার্সিবল, কোনো ওষুধে কাজ করছে না, তখন কিভাবে তার মুভমেন্টটাকে বাড়ানো যায়? কারণ মুভমেন্ট কমে যাওয়া মানেই হচ্ছে দিট ইজ এ ওয়ান ফর্ম অফ এন্ড অফ লাইফ। তো সেটা তার জন্য আমাদের এখন অনেক রকমের পদ্ধতি এসেছে। সেটা হচ্ছে একটা ইনজেকশন এসছে, যেটাকে বলা হয় ভিস্কো সাপ্লিমেন্টেশন। ভিস্কো সাপ্লিমেন্টেশনটা দিলে পরে আমাদের যে হাঁটুর মধ্যে যে রসটা শুকিয়ে যাচ্ছে, সেই শুকিয়ে যাওয়া রসটাকে আবার ভেতরে ইনজেক্ট করে দেওয়া যায়। সেটা দিলে পরে অনেক মানুষ আবার বেশ কয়েক বছর ভালো থাকতে পারেন। তার সঙ্গে আরও যেটা বলছিলাম, যে মাসেল বিল্ডিং এক্সারসাইজ করলে তারা কিন্তু অনেক দিন ভালো থাকতে পারেন, অর্থাৎ একটা নির্দিষ্ট স্টেজ পর্যন্ত হাঁটাহাঁটি করাটা সুস্থ করে। আমাদের সময় প্রায় শেষ হয়ে এসেছে। আমি একই সঙ্গে একটু ট্রিটমেন্টের প্রসঙ্গে আপনার কাছে জানতে চাইবো, যদি অল্প কথা একটু বলে দেন। না, এটার ব্যাপারে আরেকটা কথা বলে দিই। একটা খুব ইম্পর্টেন্ট একটা যন্ত্র এসছে, আজকেই কাগজে বেরিয়েছে আমাদের এসএসকেএম হাসপাতালে, যেটা যে যন্ত্রের মাধ্যমে যে হাঁটুতে ব্যথা থেকে যে হাঁটুর যে ব্যথাগুলো আসছে, সেই নার্ভ এন্ডিংগুলোকে কিন্তু একদম কমপ্লিটলি ব্লক করে দেওয়া সম্ভব, কিন্তু তার মাসেলের কর্মক্ষমতাটা মেনটেন করে। সেই জিনিসটা করলে পরে কিন্তু হাঁটু না পাল্টালেও তার কিন্তু ব্যথাটা অনেকটা কমিয়ে রাখা সম্ভব। এছাড়া রয়েছে নার্ভ ব্লক টেকনিক। যারা পেন স্পেশালিস্ট তারা কিন্তু এই ধরনের সমস্যা, আমাদের যে ফিজিওথেরাপিস্ট ডাক্তাররা আছেন, তারা ফিজিক্যাল মেডিসিন ডাক্তাররা আছেন, তারা কিন্তু এটা করেন। তা এই জিনিসটা কিন্তু তারা যদি করে, তাদের জয়েন্ট রিপ্লেসমেন্ট না করলেও তাদের একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত খুব ভালোভাবে তারা জীবন, হ্যাঁ, এটা সরকারি পরিষেবাতে পাওয়া যাচ্ছে। এবং রিসেন্টলি আমাদের এসএসকেএমে সেই যন্ত্রটা এসছে, খুবই কস্টলি যন্ত্র, এবং সেটা থেকে অনেক মানুষ কিন্তু উপকৃত হচ্ছেন। আর যেহেতু মেডিকেল সায়েন্সও অনেকটা ডেভেলপ করেছে, সেখানে ট্রিটমেন্টের প্রসঙ্গে একদম অল্প কথা আমি দুজনের কাছেই জানতে চাইবো। ডক্টর মণ্ডল, প্রথমে যদি বলেন একদম অল্প কথায় ট্রিটমেন্টের প্রসঙ্গে, যাদের এই জয়েন্ট পেনের সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছেন। জয়েন্ট পেন যদি হয় আর কি, ফার্স্ট দেখা উচিত যে কি কারণে হচ্ছে। সেটার জন্য ডাক্তারবাবুর কাছে যাওয়া উচিত, যে সেখানে তার একজ্যাক্ট কারণ নির্ণয় করে সেইভাবেই এগোনো উচিত। কেননা আমরা জানি যে বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস বা বিভিন্ন কারণে জয়েন্ট পেন হয়, সেই জন্যে সেই কারণ অনুযায়ী কারণ ডিটেকশন করে ট্রিটমেন্ট শুরু করা উচিত। আর যে স্টেজে আছে সেই স্টেজের বিভিন্ন রকমের চিকিৎসা আছে। কোথাও শুধুমাত্র ব্যথার ওষুধ, এক্সারসাইজ, তাতেই পেশেন্ট ভালো থাকবে। কোথাও ব্যথার ওষুধ, তার সঙ্গে
কিছুদিনের জন্য, অল্প সময়ের জন্য স্টেরয়েড, তারপর হচ্ছে যে ডিজিজ মডিফাইং এজেন্ট আছে রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য, সেইগুলো যদি সে কন্টিনিউ করতে থাকে তারপরেও ভালো থাকবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইন্ট্রা আর্টিকুলার ইনজেকশন দেওয়া হয়, জয়েন্টের ভিতরে স্টেরয়েড ইনজেকশন দেওয়া যায়, যেটা 1 বার 2 বার বা 3 বার দেওয়া যায়, তারপরে কিন্তু দেওয়া যায় না, কেননা তার বেশি বার দিলে সেখানে জয়েন্টের যে সেন্সেশন আছে অন্য ধরনের সেই সমস্যা হবে। সেন্সেশনটা চলে যাবে, তখন আর একটা আলাদা জিনিস চলে আসবে। তো এইরকম চিকিৎসাগুলো আছেই। অনেক ক্ষেত্রে আমরা আর্থোস্কোপিস্ট যারা জয়েন্টে আর্থোস্কোপি করি, তারা হচ্ছে যে মানে আর্লি আর্থ্রাইটিসের ক্ষেত্রে জয়েন্টকে আমরা লাভাজ করি, মানে নর্মাল স্যালাইন দিয়ে জয়েন্ট ধুয়ে দিলাম, তারপর যেটা ডক্টর পাল বললেন যে ভিস্কো সাপ্লিমেন্টেশন ইনজেকশন যদি দিয়ে দিই, তাহলে দেখা যায় যে পেশেন্ট অনেক দিন অবধি আরো ভালো থাকে। একদম। আর যার ক্ষেত্রে অ্যাডভান্স আর্থ্রাইটিস, আমার সাজেশন তাদের ক্ষেত্রে রিপ্লেসমেন্টই করা যেটা আপনি উচিত। বললেন। হ্যাঁ, ডক্টর পাল কি বলতে চাইবেন? তো সেটা আমার প্রথম কথা আমি যে সাধারণ দর্শক মণ্ডলীকে বলবো, এই যে কখনো যদি কারোর গাঁটে ব্যথা মনে হয় তাহলে কিন্তু এটা নেগলেক্ট করবেন না, এবং এটা যত তাড়াতাড়ি সম্ভব তার কারণ নির্ণয় করা, এটা যে ডক্টর মণ্ডল এইমাত্র বললেন, কারণ নির্ণয় করাটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং কারণ অনুযায়ী তার ট্রিটমেন্ট করাটা ইম্পর্টেন্ট। এছাড়া যদি কারোর মনে হয় যে আপনারা জানেন, তার আপনারা যেমন দুজন দর্শক মণ্ডলী বললেন ওনার অস্টিওআর্থ্রোসিস আছে, তাহলে সেক্ষেত্রে ওনার ইনিশিয়াল পেনফুল পিরিয়ডে বেশি হাঁটাহাঁটি করবেন না, মুভমেন্ট বেশি করবেন না, বাবু হয়ে উভয়ে বসাটা অ্যাভয়েড করতে হবে, যতটা সম্ভব কম মুভমেন্ট করে দরকার হলে তা সেই জায়গাটাকে রেস্ট দিতে হবে, ব্যথার ওষুধ খেতে হবে, এবং ব্যথা কখনো খুব যখন ব্যথা হবে কখনো কিন্তু গরম সেঁক দেবেন না, তখন কিন্তু আপনাকে আইস দিতে হবে, অর্থাৎ বরফ এখানে যদি সেঁক একটু দিতে ছোট্ট হবে। কথায় Yes. বলে দেন যে এই যে গরম শেক বা কখন মানে ঠান্ডা যেটা বললেন যে যদি যখন ব্যথাটা হঠাৎ করে হবে এবং ভীষণ ব্যথা হচ্ছে, তখন তো আগুন জ্বলছে, তখন তার অন্য জিনিসটা করতে হবে, অর্থাৎ তখন তাকে বরফ দিতে হবে। আর ব্যথাটা যখন ধিকি ধিকি আগুন, মানে অল্প অল্প জ্বলছে, অল্প অল্প ব্যথা হচ্ছে, অনেক দিন ধরে থাকছে, সেই সময় কিন্তু তাকে গরম শেক দিতে হবে। অর্থাৎ হঠাৎ করে বেশি ব্যথা তখন গরম আইস কম্প্রেস, বরফ, এবং অল্প অল্প অনেক দিন ধরে ব্যথা তখন কিন্তু গরম শেক, এটা দিতে হবে। এবং তার জন্য স্পেসিফিক ওষুধ যদি লাগে, যেটা ডক্টর মণ্ডল বললেন, রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য স্পেসিফিক ওষুধ বা যে কোনো ওষুধ, স্পেসিফিক ওষুধ খেতে হবে। এবং এক্সারসাইজ বারবার বলছি, যেটা শুধু ওষুধের দ্বারা কিন্তু ভরসা করবেন না, তার জন্য যে স্পেসিফিক এক্সারসাইজ করে মাসেল পাওয়ার বাড়াতে হবে। যদি খুবই খারাপ অবস্থায় পৌঁছে যান, সেই সময় জয়েন্ট রিপ্লেসমেন্ট অথবা ভিস্কো সাপ্লিমেন্টেশন, সেটা যদি সম্ভব না হয় সরকারি হাসপাতালে যোগাযোগ করুন। তার জন্য ব্যথা কমানোর জন্য অনেক রকম পদ্ধতি এসছে, সেইগুলোর মাধ্যমে ভালো থাকুন, ইউজ করুন এবং চিকিৎসকদের পরামর্শ নিন। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আমরা আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে জানলাম। অর্থাৎ কোথাও গিয়ে গাঁটে ব্যথা, সেটা যে কোনো বয়সেই হোক না কেন, সবকিছু শেষ হয়ে গেল এমন নয়। যেরকম শুনলাম যে নানা ধরনের অ্যাডভান্স ট্রিটমেন্ট বেরিয়েছে, অনেক পদ্ধতি রয়েছে, অনেক অপশন রয়েছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক সময়ে অ্যাড্রেস করা, চিকিৎসকের পরামর্শ নেওয়া, এবং শুধুমাত্র ক্লিনিক্যাল যে অ্যাডভাইস সেটা নিয়ে বা শুধু মেডিকেশনের মধ্যে দিয়ে কিন্তু আমরা আমাদেরকে সুস্থ রাখতে পারবো না। তার জন্য একটা সুস্থ জীবনশৈলী দরকার, এবং এক্সারসাইজ আমাদের প্রত্যেককে করতে হবে, তাহলেই কিন্তু আমরা সুস্থ জীবনের দিকে এগিয়ে যেতে পারবো। সময় শেষ, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।